1916 সাল, প্রথম বিশ্বযুদ্ধের আগুনে পুরো পৃথিবী জুড়েই থমথমে অবস্থা। কিন্তু এরই মধ্যে খবরের কাগজগুলোতে ছাপা হলো এক অদ্ভুত তথ্য। প্রথমবারের মতো পৃথিবীর কেউ শত কোটি টাকার মালিক হলেন। জন ডেভিসন রকফেলার। শুধু বিলিয়নিয়ার বলেই ছেড়ে দেওয়া যায় না, এই একটা বান্দা পুরো আমেরিকার অর্থনীতিকেই সিন্ডিকেট করে ফেলেছিলেন। তিনি আমেরিকার ইকোনমিকে এমনভাবে হাইজ্যাক করেছিলেন যাতে করে গোটা সিস্টেমই তার হাতের মুঠোয় চলে আসে। আজকের ভিডিওতে থাকছে রকফেলারের বানানো এক ভয়ঙ্কর সাম্রাজ্যের ইতিহাস, আর সাথে থাকছে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির সেই নিষ্ঠুর মেকানিজম যার কারণে আমেরিকার সরকার বাধ্য হয়েছিল তাদের পুরো সিস্টেম বদলে ফেলতে। 1839 সালে নিউ ইয়র্কের এক সাধারণ পরিবারে জন্ম নেন রকফেলার। তার বাবা পেশায় ছিলেন একজন ফেরিওয়ালা, তবে মাঝে মধ্যে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ক্যান্সারের ভুয়া ওষুধও বিক্রি করতেন তিনি। আর গর্ব করে বলতেন, আমি আমার ছেলেদের ঠকাই যাতে দুনিয়া সম্পর্কে তারা সতর্ক হতে শেখে। বাবার দেয়া এই শিক্ষাটাই ভালোমতো রপ্ত করেছিলেন রকফেলার। এর মধ্যে 1861 সালে পুরো আমেরিকা জুড়ে শুরু হলো গৃহযুদ্ধ। অন্তত 6,20,000 মানুষ মারা যায় এতে। It happens around the town of Manassas. The battle is alternatively called Bull Run because that was a creek on the battlefield. সব মিলিয়ে এই গৃহযুদ্ধ আমেরিকার অর্থনীতিকে ক্ষতবিক্ষত করে ফেলে, আর তারপর থেকে শুরু হয় পাল্লাপাল্লি দিয়ে তেলের খনি আবিষ্কার করা। তখন হাই স্কুলে মাত্র কয়েকটা ক্লাস করে ড্রপ আউট হওয়া এই বান্দা একটু ডিফারেন্ট ওয়েতে ভাবলেন। তিনি দেখলেন তেলের খনি আবিষ্কার বা সেই খনি থেকে তেল তোলাটা অনেক ক্ষেত্রে ভাগ্যের উপর নির্ভর করে। আসল ব্যবসাটা হলো ওঠানো তেল পরিশোধন বা রিফাইনিংয়ের। আর এই চিন্তা থেকেই 1870 সালে প্রতিষ্ঠা করলেন স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি। আর এইখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মনোপলির। আমরা ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জুকারবার্গকে দিয়ে তাকে বিচার করতে পারবো না। হি ওয়াজ লাইক অ্যান ইকোনমিক ডিক্টেটর। রকফেলার শুধু তেলের ব্যবসায় করেননি, তেলের সাথে সম্পর্কিত সবগুলো সেক্টরই দখল করে নিয়েছিলেন তিনি একা। যেমন তেলের ব্যারেল তৈরির জন্য আস্ত জঙ্গলই কিনে ফেলেছিলেন তিনি, যাতে করে কাঠের জন্য অন্য কাউকে টাকা দিতে না হয়। তেল পরিবহনের জন্য রেলওয়ে কোম্পানিগুলোর সাথেও গোপন চুক্তি ছিল তার। এমনকি যে কেমিক্যাল দিয়ে তেল পরিশোধন করা হতো সেই কোম্পানিও ছিল তার। পুরো তেলের বাজারে তিনি কোনো অপশনে খালি রাখেননি তিনি। এই সব মিলিয়ে খুব অল্প সময়ের মধ্যেই রকফেলার পুরো আমেরিকা জিডিপির একটা বড় অংশ ডমিনেট করতে শুরু করে। নতুন কোনো শহরে তিনি ব্যবসা করতে গেলে সেখানে বাজার দামের চেয়েও অনেক কম দামে তেল বিক্রি করতেন, যাতে করে সেখানকার ছোট ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যায়। আর যখন সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা পুরোপুরি দেউলিয়া হয়ে যেত, রকফেলার নামমাত্র দামে তাদের কোম্পানিগুলো কিনে ফেলতেন। 1872 সাল, ক্লিভল্যান্ডের বাজারে তখন 26টা তেলের রিফাইনারি ছিল। ছোট ছোট ব্যবসায়ীরা মুক্ত বাজারে স্বাধীন ব্যবসা করতেন। ঠিক সেই সময় রকফেলারের চোখ পড়ল ক্লিভল্যান্ডের তেলের বাজারে। প্রতিষ্ঠা করলেন সাউথ ইমপ্রুভমেন্ট কোম্পানি, আর এর আড়ালে রেলওয়ে কোম্পানিগুলোর সাথে গোপন চুক্তিও করে নিলেন তিনি। আর এটাই ছিল তার নেয়া অন্যতম ভয়ঙ্কর পদক্ষেপ। প্রথমত, এই চুক্তি অনুযায়ী রকফেলার তার নিজের তেল পরিবহনের জন্য রেলওয়ে কোম্পানিগুলো থেকে বিশাল অঙ্কের ছাড় পেতেন। দ্বিতীয়ত, রকফেলার এমনভাবে এই চুক্তিটা করেছিলেন যাতে অন্য কোনো ব্যবসায়ী যদি রেলওয়েতে তেল পাঠাতো, তবে সেই ভাড়ার একটা অংশ রেলওয়ে কোম্পানিগুলো রকফেলারকে কমিশন হিসেবে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিত। অর্থাৎ প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীরা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য যত ব্যয় করত, তার একটা অংশ অটোমেটিক রকফেলারের পকেটে চলে যেত। আর এরপর আসে সবচেয়ে ভয়ানক পদক্ষেপ, দ্য জিরো টলারেন্স স্ট্র্যাটেজি। রকফেলার ওই 26টা রিফাইনারির মালিকদের ডেকে পাঠালেন। তাদেরকে তিনি সামনে বসিয়ে বুঝালেন, দেখো, তোমরা এতদিন যা ব্যবসা করছো, কিন্তু এখন মার্কেটে আমি চলে আসছি, আর আমার সাথে কম্পিটিশন করা মানে তো বুঝতেছই, নিজের পায়ে নিজেই কুড়াল মারবা। এর থেকে ভালো হয় তোমরা আমার সাথে যোগ দাও, আর তা না হলে পুরোপুরি দেউলিয়া হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। তোমাদের হাতে 3 মাস সময় দিচ্ছি। আর এইভাবে মাত্র 90 দিনের মধ্যে ক্লিভল্যান্ডের 26টা রিফাইনারির মধ্যে 22টাই ধ্বংস হয়ে গেল। ইট ওয়াজ লাইক অ্যান ইকোনমিক অ্যাসাসিনেশন, অর্থাৎ অর্থনৈতিকভাবে কাউকে গলা চেপে মেরে ফেলা। আর এইভাবে 1880 সালের মধ্যে আমেরিকার 90% তেলের মার্কেট পুরোপুরি রকফেলারের হাতে চলে আসে। আর এই জন্যই তাকে বলা হয় দ্য আর্কিটেক্ট অফ মনোপলি। ক্যাপিটালিজমের কোনো নিয়মই সে মানে নাই, উল্টো নিজে নিজেই সে নিয়মগুলো সাজাইছে, আর যখন দরকার হয়েছে সেগুলো ভেঙেও দিতেছে। আমরা যখন কর্পোরেট ডাটা বা মার্কেট শেয়ার নিয়ে কথা বলি, তখন আমরা ভুলেই যাই এর পিছনে লুকিয়ে থাকা মানুষগুলোর হাহাকার।
কোনো একচেটিয়া আধিপত্যের মাসুল গুনতে হয় সাধারণ মানুষদেরই। এদের একজন মিসেস ব্যাক্স। তার হাজব্যান্ডের ছোট একটা তেলের রিফাইনারি ছিল। হাজব্যান্ড মারা যাওয়ার পর ওই রিফাইনারি কারখানা মিসেস ব্যাক্সই দেখাশোনা করতেন। এর মধ্যে রকফেলারের এজেন্টরা হাজির হলো তার কারখানায়। শুরু হলো নানান হুমকি ধামকি। তারা চাইছিল ওই কারখানাটা স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির নামে কিনে দিতে, আর শেষ পর্যন্ত মিসেস ব্যাক্স বাধ্য হয়ে পানির দামে তা বিক্রি করে দেন। অন্যদিকে কারখানার ভেতর চলত শ্রমিকদের অসহায় আর্তনাদ। দিনে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত কাজ করা লাগতো তাদের। এমনকি লেবার ইউনিয়নও ছিল রকফেলারের হাতের মুঠোয়। অর্থাৎ শ্রমিকদের কেউ চাইলেও এ থেকে বেরোবার কোনো পথই তাদের খোলা ছিল না। আর তারপর এইসবের প্রভাব পড়ে আশেপাশের পরিবেশের উপর। স্ট্যান্ডার্ড অয়েলের বিস্তারের সময় পরিবেশের কোনো তোয়াক্কাই আমলে আনা হয়নি। ওহিও আর পেনসিলভেনিয়ার নদীগুলো ওই সময় কেমিক্যাল বজ্রের কারণে এতটাই দূষিত হয়ে গিয়েছিল যে মাঝে মাঝে সেখানে নিজে থেকে আগুন ধরে যেত। রকফেলারের এই অজেয় সাম্রাজ্যে প্রথম ফাটল ধরান এক সাহসী নারী সাংবাদিক, আইডা টার্বেল। তার বাবা ফ্রাঙ্ক টার্বেল ছিলেন সেই ছোট তেল ব্যবসায়ীদের একজন যাদেরকে রকফেলার ধ্বংস করেছিলেন। সাল 1904। দ্য হিস্ট্রি অফ দ্য স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি শিরোনামে 19 খণ্ডের এক অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করলেন আইডা টার্বেল। সেখানে তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে জালিয়াতি, গুপ্তচরবৃত্তি আর ক্ষমতার অপব্যবহার করে রকফেলার পুরো আমেরিকার 90% তেলের বাজার সিন্ডিকেট করেছে। ক্ষোভের আগুনে জ্বলে উঠল তারা, আর এইবার নড়েচড়ে বসতেই হলো মার্কিন সরকারকে। সাল 1906। আমেরিকার দায়িত্বে তখন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট। তার প্রশাসন শেরম্যান অ্যান্টিট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী স্ট্যান্ডার্ড অয়েলের বিরুদ্ধে মামলা করল। এই মামলায় রাষ্ট্রপক্ষ 12,000 পৃষ্ঠার এক মহাদলিল আদালতে সাবমিট করল। আর এইখানে উঠে আসলো রকফেলারের 40 বছরের ব্যবসার আমলনামা। That were essentially running America. A handful of corporate chieftains, known as robber barons, presided over all this. রুজভেল্টের প্রশাসন দাবি করল একচেটিয়া ব্যবসার মাধ্যমে স্ট্যান্ডার্ড অয়েল পুরো বাজার নিয়ন্ত্রণের ষড়যন্ত্র করছে। প্রায় 5 বছর ধরে চলল এই মামলা। অবশেষে 1911 সালে ঐতিহাসিক রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে বলা হলো স্ট্যান্ডার্ড অয়েল একটা অবৈধ একচেটিয়া প্রতিষ্ঠান এবং একে ভেঙে দিতে হবে। রায়টা কার্যকর হলে আদালত স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানিকে 34টা ছোট ছোট কোম্পানিতে বিভক্ত করে দেয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে আমরা যে এক্সন মোবিল, শেভরন আর বিপির মতো বড় বড় কোম্পানিগুলো দেখি তা মূলত স্ট্যান্ডার্ড অয়েলের ওই বিভক্ত করা কোম্পানিগুলোরই অংশ। এই মামলায় হেরে যাওয়ার পর রকফেলারের ইমেজ একেবারে তলানিতে চলে যায়। These are days when many are discouraged. In the 93 years of my life, depressions have come and gone. তাই জীবনের শেষ দিকে এসে সে তার নিজের ভাবমূর্তির উন্নয়নের জন্য বেশি করে দান সৎকার শুরু করে দেয়। সে সময় প্রায় $500 মিলিয়ন দান করেন তিনি। প্রতিষ্ঠা করেন রকফেলার ফাউন্ডেশন, শিকাগো বিশ্ববিদ্যালয় এবং অনেক হাসপাতাল। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে সম্পদ অর্জিত হয়েছে হাজারো মানুষের স্বপ্ন ভেঙে, তা থেকে দান সৎকার করে কি সে দায় মেটানো সম্ভব? আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা যখন দেখি বড় বড় টেক কোম্পানিগুলো ছোট স্টার্টআপদের গিলে খাচ্ছে, তখন কেন জানি রকফেলারের ছায়ায় আমাদের চোখে ভাসে। যেমন নিজেদের প্ল্যাটফর্মকে সিন্ডিকেট করে ফেলা, কম্পিটিটরদের কোম্পানিগুলোকে গ্রাস করে ফেলা এবং সবশেষে প্রচুর দান সৎকার করে নিজেকে দাতা হিসেবে জাহির করা। রকফেলারের ব্যবসায়িক জীবন আমাদেরকে দেখায় কিভাবে নিয়মহীন পুঁজিবাদ একটা গণতন্ত্রের জন্যই হুমকি হতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, অ্যান্ড আপনার যে কোনো মতামত জানাতে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।